তো মনমাউথের জন্য মানে জিনিসটা হচ্ছে কি, এই কেসে মনমাউথ আসলে প্রথম দিক রবার্টসন টুলস কোম্পানি, আরটিসি হচ্ছে গিয়ে মেইন কোম্পানি, হ্যাঁ, যে যার জন্য তিনটা কোম্পানি টানাটানি করবে আর কি। তো মনমাউথ কোনো এক সময় যদি আমরা টাইমলাইনটা খেয়াল করি, আহ মনমাউথ কোনো এক সময় আপনার অফার করছিল এই রবার্টসন টুল কোম্পানি কেনার জন্য। তো একদম ফার্স্টে যদি আমরা শুরু করি, এটা আসবে 2000 কি হয়েছে, যে সিমন্স যে কোম্পানিটা আছে, সিমন্স হচ্ছে অলরেডি ওরা কি করছে, 584,000 এর থেকে অলরেডি 44,000 শেয়ার কিনছে ওরা, ঠিক আছে। অ্যান্ড ওইটার প্রাইস রেঞ্জ ছিল হচ্ছে, ওরা কোনো রেঞ্জ মানে হচ্ছে 29 to 41 এরকম এক টাকা দিয়ে কিনছে আর কি। তো কিছু শেয়ার হয়তো কিনছে 44,000 এর মধ্যে, কিছু শেয়ার কিনছে 29 টাকায়, কিছু 35, কিছু 40, এভাবে করে আর কি। তো এই ঘটনার পরে যেটা হচ্ছে, এখন তো সিমন্সে তো শেয়ার আটকায় গেছে, রাইট? 44,000 শেয়ার যা ওরা যে ইনভেস্ট করছে ওটা তো আটকায় গেল। তো এরপরে কি করছে, এখন যেহেতু সিমন্সে যেহেতু শেয়ার আটকে গেছে, সিমন্স এখন চাচ্ছে কি, ওরা যেন ফুললি আরটিসি কে নিয়ে নেয়। সিমন্সের নিয়ত আগে থেকেই এরকম যে ওরা আরটিসি কে ফুললি নিয়ে নিবে আর কি। তো দেন যেটা হলো 2003-তে গিয়ে যখন মানে সিমন্স অলরেডি হোস্টাইল অফার করে ফেলছে, মনমাও তো বলে যাচ্ছে আমরা তাহলে রবার্টসনে কিনতে চাই। কিন্তু যখন আবার দেখছে যে আসলে অলরেডি সিমন্স একটা বার্গেন করতেছে অ্যান্ড আরটিসি হচ্ছে গিয়ে কোনোভাবেই মানে পজিটিভ রেসপন্স দিচ্ছে না, তো যেটা করছে মনমাউথ, ওকে ঠিক আছে আমি কিনবো না, কারণ মনমাউথের মেইন মানে ওয়ান অফ দ্য মেইন বিজনেস হচ্ছে গিয়ে ওরা বিভিন্ন জিনিস মানে বিভিন্ন কোম্পানি কিনে ফেলে, কিনে ম্যানেজ করে ওটাকে আবার সেল করে দেয়। ওরা মেইনলি হচ্ছে গিয়ে একটা জেনারেল পার্টনার হিসেবে থাকে আর কি, মানে এত কন্ট্রোল করবে না বা এত কিছু মানে ওদের এক্সিকিউটিভ বা বোর্ড অফ ডিরেক্টর এত কিছু চেঞ্জ করবে না। কথা হচ্ছে একটা কন্ট্রোল নিয়ে জাস্ট ওরা কি করে, এফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করে ওইটাকে আবার বেশি বেশি দামে বিক্রি করে দেয়, এরকম একটা অবস্থা। তো মনমাউথের যেহেতু আসলে অ্যাকুইজিশন এন্ড আদার মানে মার্জার্স এর ক্ষেত্রে ইয়ে ছিল, এক্সপার্টাইজ ছিল, তো মনমাউথ এরকমও চাচ্ছিল যে আর্টিস্ট একটা ভালো দিক হইতে পারে ওদের জন্য, তো কিনতে চায়। বাট যখন দেখছে যে আচ্ছা রবার্টসন এত বেশি মানে ওরা একটু ঝামেলা করতেছে, তো মনমাউথ ঠিক আছে আমাদের এইটা দেখা দরকার নেই, আমরা কি করব, আমরা আমাদের অন্য প্রজেক্টে চলে যাব। কিন্তু যেহেতু সিমন্সের টাকা অলরেডি আটকে আছে, রাইট? তো সিমন্সের তো মাথা ব্যথা আছে, সিমন্স কি করতেছে, সিমন্স হচ্ছে গিয়ে আবার একটা হোস্টাইল টেন্ডার অফার দিছে যে ও মানে 50% উপরে কিনবে। বাট ইভেন্চুয়ালি ওইটা মোস্ট প্রবলি হ্যাঁ 133,000 শেয়ার জাস্ট ইয়ে করছে, অ্যাকুয়ার করতে পারছে। সো 133 আর 44 টোটাল হয়ে গেল 30% মাত্র পাইছে, এখন তো কন্ট্রোল দিতে পারতেছে না। যখন ইয়ে আরটিসি মানে রবার্টসন টুল কোম্পানি ওরা যখন দেখছে যে মানে সিমন্স এত বেশি হোস্টাইল হয়ে যাচ্ছে, ওরা কি বলছে, রবার্টসন বলছে যে আচ্ছা আমরা তোমাকে দিব না, আমরা এনডিপি কে দিব। মানে এখন জিনিসটা হচ্ছে গিয়ে রবার্টসনের যেই যারা হচ্ছে গিয়ে সিইও ম্যানেজিং ডিরেক্টর যারা আছে, ওদের চিন্তা হচ্ছে যদি সিমন্স নিয়ে নেয়, সিমন্স ওদেরকে সবাইকে চাকরি ছেড়ে ফেলবে। তো ওরা কি করছে, ওরা বলছে ঠিক আছে ফাইন, আমরা সিমন্সকে দিব না কিন্তু আমরা এনডিপি কে দিব। এখন যেটা ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে গিয়ে মনমাউথের জন্য সিমন্স আবার বলতেছে যে ঠিক আছে যদি এখন আমি নিতে না পারি, ফাইন, আরটিসি কে আমি পাইলাম না, এটা কোনো বিষয় না, কিন্তু মিনিমাম যেন এনডিপি না পায়। আর যাবে, আরটিসি যাবে হচ্ছে গিয়ে মনমাউথের কাছে। তো ইভেন্টুয়ালি এই কেসটা হচ্ছে মানে মেইন ইস্যুটা হচ্ছে মনমাউথ কত টাকা অফার করবে ফর আরটিসি শেয়ার। তো এখানে আরটিসি জিনিসটা কি, ফার্স্ট হচ্ছে মনমাউথ বলি, মনমাউথ হচ্ছে বেসিক্যালি বি2বি কোম্পানি একটা, হ্যাঁ। সো ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের ক্ষেত্রে 25% হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেটে দেয়, আর হচ্ছে 75% দিচ্ছে হচ্ছে কনজিউমার, সরি এটা এটা বি2সি। আরটিসি মোস্ট প্রবাবলি বি2বি। আরটিসি 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 আরটিসি
দেখি আরটিসি কই মেজর প্লেয়ার স্টেবিলিটি ফ্রেন্ডলি টেকওভার মার্কেট শেয়ার গ্লোবাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, সো মনমাউথ হচ্ছে মেইনলি আমাদের B2C কোম্পানি, আর আরটিসি রবার্টসন হচ্ছে গিয়ে B2B কোম্পানি, ঠিক আছে? সো দুইজনই কিন্তু কাইন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টই বিক্রি করে, ইন্ডাস্ট্রিয়াল টুলস যেগুলো আছে। তো যেখানে হচ্ছে গিয়ে যদি এখন চিন্তা করা যায়, এই যে মনমাউথের অলরেডি তিনটা 1999, 2000, 2001 অলরেডি ওরা তিনবার সাকসেসফুল মার্জার করে ফেলছে। করার পরে এখন বেসিক্যালি মনমাউথ কি দেখবে ফর আরটিসি মেজর প্লেয়ার পটেনশিয়াল, মানে এখন ওর কি কোনো মানে মেজর প্লেয়ার পটেনশিয়াল আছে নাকি, এরপর স্টেবিলিটি দেখবে, তারপরে মনমাউথ খালি লিডিং কোম্পানিজই নাই, আর হচ্ছে মনমাউথের ফার্স্ট মানে একদম এটা হচ্ছে গিয়ে মেইন ক্রাইটেরিয়া, ওরা কখনোই হোস্টাইল টেক ওভারে যাবে না, ওরা তো ফ্রেন্ডলি টেক ওভারে, যে আপনি যদি ইচ্ছা করে আমাকে দেন একটা নেগোসিয়েশনের মাঝখানে, আই উইল বাই, কোনো প্যারা নেই। এটা গেল। এখন জিনিসটা হচ্ছে কি, যদি আমি চিন্তা করি রবার্টসন আরটিসি কি আসলে মনমাউথের অ্যাকুইজিশন ক্রাইটেরিয়া ফুলফিল করে নাকি, এখন মেজর প্লেয়ার পটেনশিয়াল, হ্যাঁ। সো মানে আরটিসি কিন্তু অলরেডি বিভিন্ন মার্কেটে হচ্ছে ওভার 50% অফ শেয়ার আছে, মার্কেট শেয়ার আছে। অ্যান্ড জিনিসটা হচ্ছে মনমাউথের যেই সব এরিয়াতে লাইক রিজিওনাল এরিয়া যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে যেসব এরিয়াতে হচ্ছে মনমাউথের অনেক বেশি কন্ট্রোল আছে। এখানে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে গিয়ে নর্থ আমেরিকাতে মোস্ট প্রবলি মনমাউথের অনেক কন্ট্রোল আছে, বাট আরটিসির কন্ট্রোল হচ্ছে কি আবার ইউরোপে। সো ইউরোপ আর নর্থ আমেরিকা যদি একসাথে হয়ে যায় তাহলে তো মার্কেটটা আরো বেশি ব্রড হবে। দেন হচ্ছে গিয়ে মনমাউথ যেহেতু কখনোই হোস্টাইল টেক ওভার করে নাই, সো রবার্টসনও চায় হচ্ছে আসলে একটা ফ্রেন্ডলি টেক ওভার। তো এই ক্ষেত্রে যেই ঘটনাগুলা আসতেছে সেটা হচ্ছে গিয়ে, তো আর রবার্টসনের এখন মার্কেট প্রাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে 23 থেকে 32 শেয়ার, লাস্ট 6 to 12 মান্থসে এইটা রেঞ্জ ছিল। কিন্তু রবার্টসন যদি দেখে ওদের বুক ভ্যালু হচ্ছে 53 পার শেয়ার, 53 টাকা 10 পয়সা। ফাইন, এগুলা হচ্ছে গিয়ে এখন এখানে হচ্ছে গিয়ে স্যার যদি কোশ্চেন করতে চায় যে আসলে মার্কেট ভ্যালু অ্যান্ড বুক ভ্যালু ডিফারেন্সটা কেন হয়, কারণ হচ্ছে কি এটা নিয়ে স্যার মোটামুটি আমি যত ক্লাস করছিলাম 4-5 বার জিজ্ঞেস করছিল 4-5 জনকে, হ্যাঁ ওনার মাঝখানে ভাই 2-3 জন বা একজন পারছিল, বাকিরা পারে নাই। তো স্যার যদি কোশ্চেন দিতে চায়, সো এখানে 6টা পয়েন্ট আছে। মানে বেসিক্যালি যদি প্রফিট কম আসে তাহলে অবভিয়াসলি বুক ভ্যালু বাড়তে থাকবে বাট মার্কেট ভ্যালু কমবে। সামনে যদি গ্রোথ না থাকে, বা আমরা যেটা আগে পড়লাম ইনএফিশিয়েন্ট অ্যাসেট ইউটিলাইজেশন, নন প্রোডাক্টিভ অ্যাসেট, মার্কেট সেন্টিমেন্ট, এরপরে ডেট যদি বেশি হয়, কারণ ডেট বেশি হলে কি হবে, সবাই ওকে রিস্কি মনে করবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে সিমন্স কি ভাবে, আমি ফার্স্টে যেটা বললাম, ও ফার্স্টে 44,000 শেয়ার কিনছে, যেটাতে আসছে কত 7.53%। এন্ড 2003-তে এসে ও আবার বলছে কি আমি যাও, আর আমি তো 2000-এ যখন 44,000 শেয়ার কিনলাম, তো ওইটাতে আমার কত ছিল টাকা, 29 থেকে 41 টাকা পর্যন্ত ছিল। বাট 2003-এ এসে সে বলছে ঠিক আছে আমি তোমাকে 42 টাকা করে দিব, তুমি আমাকে আরো 437,000 শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? তো 437,000 শেয়ার কেন নিতে যাচ্ছে, কারণ ও যাচ্ছে মেজরিটি। কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে সে তো আসলে 437% শেয়ার তো পাই নাই, সে পাচ্ছে কত মাত্র 1,33,000 শেয়ার, ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে এই যে ওরা যাচ্ছিল আসলে 82.36% যাচ্ছিল মেইনলি, বাট এটা তো আসলে পায় নাই, পাইবে কত ওরা, ও পাইছে কত, আর ও হচ্ছে গিয়ে 177,000 পাইছে টোটাল। এই যে সিমন্স কত পেল 133,000। সো যেখানে ওদের প্ল্যান ছিল 82% নেওয়ার, সেখানে ওরা মাত্র পাচ্ছে 30%। এন্ড এখন কি হলো,
যে আপনি অলরেডি কিছু টাকা ঢালা ছিল ওইখানে, এখন আরো টাকা দিলেন, কিন্তু কথা হচ্ছে কি আপনি আপনার গোলটা পাচ্ছেন না। ওকে, সো এখন সিমন্সের টেন্ডার অফার কি ছিল? সিমন্স বলছিল যে আমি ফুললি ক্যাশ অফার করব, আমি যত যাই যাই আমি ক্যাশ অফার করব। এন্ড আমার যেহেতু আসলে এখন 30 টাকা করে চলতেছে, ওরা কি 12 টাকা করে কি করতেছে, প্রিমিয়াম দিচ্ছে কিন্তু, তাই না? 42 টাকা করে দিচ্ছে। তো এই যে এখন 12 টাকা করে একদম ক্যাশ প্রিমিয়াম দিচ্ছে, এটা তো আসলে ইনভেস্টর যারা আছে ওদের জন্য কিন্তু, শেয়ার হোল্ডার যারা আছে ওদের জন্য কিন্তু খুবই লুক্রেটিভ, যে এখনই ক্যাশ পেয়ে যাচ্ছে, যেটা ওরা রিইনভেস্ট করবে। কিন্তু ঝামেলা কাদের জন্য? ঝামেলা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য। ম্যানেজমেন্ট যেটা এক্সপেক্ট করতেছে যে সিমন যদি নিয়ে নেয় ওদেরকে, ম্যানেজমেন্ট ফুললি সাফেল হয়ে যাবে। দ্যাটস ওয়াই ম্যানেজমেন্ট যেভাবেই হোক চাচ্ছে যেন এই বিষয়টা আটকে যায় আর কি। সো এখন রবার্টসনের যে পি রেশিও ছিল, প্রাইস পার আর্নিং, প্রাইস টু আর্নিং, সেটা কিন্তু খুবই কম ছিল। এটা আমাদের এক্সিবিট ছিল মনে হয় ইয়েতে আর কি, কেসি এক্সিবিশন দেখাই যেত যে আসলে আপনার ইয়ে ছিল হচ্ছে 12 থেকে 15, কিন্তু আপনার পি রেশিও ছিল হচ্ছে গিয়ে ওদের 10 বা 12 এরকম ছিল। আর হচ্ছে গিয়ে এইটার পরে হচ্ছে গিয়ে যে এখানে যে 15, 13, 14.5 এরকম করা, বাট কথা হচ্ছে গিয়ে রবার্টসন ছিল 13.5। সো এইখানেও একটা ইস্যু। অ্যান্ড সিমন্সের যেটা মেইনলি ইন্টেনশন, ইন্টিগ্রেশন ইনটু সিমন্স কংগ্লোমারেট অ্যাজ এ ডিভিশন, যখন ওরা অ্যাজ এ ডিভিশন নিয়ে নিবে, অবভিয়াসলি কি করবে, ওদের কংগ্লোমারেটের আন্ডারে নিয়ে আসলে ফুল কন্ট্রোল ওদের, দেন ওরা কস্ট কাট করবে। সো কস্ট কাট যদি করতে যায় কোনো কোম্পানি, সবার ফার্স্টে কার আসে চুরির নিচে? অবভিয়াসলি যারা যারা হচ্ছে মানে হাই পজিশনে থাকে, লাইক ম্যানেজমেন্ট বলেন বা টপ ম্যানেজমেন্ট, মেনলি সবার ফার্স্টে হচ্ছে চুরির নিচে আসে। এন্ড লাস্টলি হচ্ছে গিয়ে ওরা যেটা চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে অপারেশনাল ইফিসিয়েন্সি ইনক্রিজ করবে। কিভাবে? ওভারল্যাপিং অপারেশন গুলো কমিয়ে দেওয়ার, মানে ও সিমন্স যেটা করতেছে সেই জিনিসটা যদি দেখে যে রবার্টসনেও হচ্ছে, ওরা এটা কি করবে, এটা এলিমিনেট করে দিবে। ফাইন। আচ্ছা, সো জিনিসটা হচ্ছে লস অফ অপারেটিং ইন্ডিপেন্ডেন্স, potential elimination of marginal products, আর হচ্ছে fear of excessive cost cutting harming Robertson long term. এটা কি উপরে চলে আসছে? ও রবার্টসন লং টার্ম প্রসপেক্টস। তো এখন যেটা করবে, এখন এখানে এই যে, so basically Monmouth approach Robertson management to propose a counter offer. Competitive offer counter offer. ওকে, সো যেহেতু আসলে মনমাউথ 3 ডেজের মধ্যে রবার্টসনের কাছ থেকে কোনো ধরনের মানে পজিটিভ সাইন পায় না, সো মনমাউথ উইথড্র করে নিল অফার 2003 সালে। এন্ড তখন যেটা করতেছে, লাইক রবার্টসন যেটা গিয়ে বলছে ইয়েকে, আপনার এনডিপি কে, যে ঠিক আছে আমরা এনডিপির কাছে একটা অফার নেই, কারণ এনডিপি ওদেরকে প্রমিস করতেছে যে এনডিপি ওদের কন্ট্রোল বা কিছু করবে না। এখন এই ক্ষেত্রে হচ্ছে এনডিপির যে সমস্যাটা আছে, এনডিপি যেটা ইস্যু সেটা হচ্ছে গিয়ে এনডিপি বলতেছে যে আমাদের রাইট নাও স্টক হচ্ছে গিয়ে $10.62 পার শেয়ার। এন্ড আমি কি করব, আমি আমার মানে আরটিসির একটা শেয়ারের জন্য ওরা কয়টা শেয়ার দিবে? 5টা শেয়ার দিবে। তো 5টা যদি শেয়ার দেয় 53 টাকা 10 পয়সা, মানে যেটা হচ্ছে অলরেডি বুক ভ্যালুর সমান পাচ্ছে। তো এই কাজটা কি করতেছে, এনডিপি কে একটা জিনিস দেখাচ্ছে, এটা বেসিক একটা আইওয়াশ। কারণ হচ্ছে এই যে ওরা দেখাচ্ছে যে 10.62 টাকা পার শেয়ার, এটা আসলে রাইট নাও কোনোভাবে আছে, বাট গত 6 মাস বা 12 মাসের মধ্যে এই এনডিপির শেয়ারের প্রাইস অ্যাজ লো অ্যাজ 4 টাকাও নেমে গেছিল। ঠিক আছে, এনডিপি কিন্তু কোনো ধরনের ক্যাশ প্রোভাইড করবে না, জাস্ট স্টক দিবে। তো স্টক যেটা হয়, স্টক তো মানে একটু কম লিকুইড রেদার দ্যান ক্যাশ, ক্যাশ সবচেয়ে বেশি লিকুইড, রাইট? আর এনডিপিতে কোনো ইয়ে নাই,
ডিভিডেন্ড পেমেন্ট নাই, দেন হচ্ছে ওদের ভলিউম খুব লো। আর এনডিপির সাথে মনমাউথের মনমাউথ না, আরটিসির কোনো সিনার্জি নাই। কারণ হচ্ছে এনডিপি যেই হচ্ছে গিয়ে কোম্পানি, মানে যে টুল বেস তো না এনডিপি, বাট মনমাউথ আসলে টুল বেস, এটা হচ্ছে অলরেডি সিমন্স বা মনমাউথ বা রবার্টসন, এটা কিন্তু একই ইন্ডাস্ট্রি। এনডিপি কিন্তু কোন মানে সেম ইন্ডাস্ট্রিতে বিলং করতেছে না, দ্যাটস ওয়াই সিনার্জিও খুবই কম। আচ্ছা, এখন যদি এনডিপি ফুললি নিয়ে নেয়, এখন সিমন্সের কি সমস্যা হবে? ওর তো যদি বাই এনি চান্স ওই ডলার মানে স্টক গুলো যেহেতু ভলাটাইল, যদি দাম কমে যায়, যে 4 টাকায় চলে আসে, 4 টাকায় চলে আসে, কি হবে? ওটা তো অলরেডি লাইক কি যেখানে ও হচ্ছে 42 টাকা দিয়ে কিনছে শেয়ার গুলা, ওইটার দাম হয়ে যাবে লাইক 18 টাকা বা 19 টাকা। দেন হচ্ছে গিয়ে ওর কন্ট্রোল চলে যাবে। দেন হচ্ছে লাস্টলি যাবে কি, ওর কাছে এক্সিট অপশন থাকবে না, কারণ ওগুলা খুবই ইলিকুইড হচ্ছে, যেহেতু ভলিউম কম এনডিপির জন্য। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের দুটা কম্পারিজন আছে, দুইটা অফারের মধ্যে যদি স্যার মানে দেয় বাই চান্স যে কি কি টাইপ ঝামেলা মানে ইয়ে আছে ডিফারেন্স। যেমন সিমন্স ওদেরকে বলছে পুরো ক্যাশ দিবে, কিন্তু এনডিপি চাচ্ছে কি শুধু স্টক, মানে শুধু স্টক। সো সবকিছু মিলে মানে বেসিকলি ফর ইনভেস্টর সিমন্সেরটা খুবই ভালো, কিন্তু ফর ম্যানেজমেন্ট এনডিপিটা বেটার, কারণ এনডিপি প্রমিসড অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স। সো এইটাই হচ্ছে গিয়ে ফার্স্টলি মানে মেইন কাহিনী, ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে, মনমাউথ যেহেতু আসলে দেখছে যে রবার্টসনের আসলে ইয়েটা আছে, পোটেনশিয়াল আছে, এন্ড ও এখন একটা কি করবে, সিমন্স ওকে অফ মানে ইয়ে করবে, মনমাউথকে রিকোয়েস্ট করবে, যেহেতু আমি নিতে পারছি না তুমি নাও জিনিসটা। এন্ড ওরা কি বলবে, সিমন্স বলবে যে ঠিক আছে, আমি তুমি কোনো মতে 50 টাকা দিয়ে যদি তুমি নিতে পারো ওদের শেয়ার গুলা, তাহলেই আমি খুশি, দ্যাটস ইট। আমার 50 টাকা দিলেই হবে পার শেয়ার। কারণ কি, কারণ সিমন্সের হাইয়েস্ট কস্ট হচ্ছে পার শেয়ার 42 টাকা। সো ওর তো মিনিমাম 8 টাকা করে লাভ সবগুলোতে থাকবে। সো ওর কথা হচ্ছে আরটিসি কি পাক না পাক এটা ওর বিষয় না, ওর বিষয় হচ্ছে ও খালি 50 টাকা করে পার শেয়ার যদি পেয়ে যায়, ওর টাকা নিয়ে বের হয়ে যাবে। সো এখন যদি চিন্তা করে আমাদের হচ্ছে ওনারশিপ পজিশনের ক্ষেত্রে, লাইক যদি এনডিপি মানে ইয়ে করে আর কি, অ্যাকুয়ার করে, সিমন্সের ইয়ে থাকে হচ্ছে গিয়ে 10.51% স্টেক, কিন্তু মনমাউথ যদি করে তখন কি থাকে, 6.58% স্টেক থাকে। কিন্তু সিমন্সের কথা হচ্ছে আমার স্টেক কম থাকুক, যেহেতু আমি আসলে কারো কাছ থেকেই কন্ট্রোল পাচ্ছি না, আমার যেন মিনিমাম টাকাটা বেশি আসে, ক্যাশটা। আর মনমাউথ হচ্ছে গিয়ে অলরেডি আগে 3টা মার্জার অ্যাকুইজিশন করছে, এন্ড মনমাউথ হচ্ছে বেটার সুটেড উইথ আরটিসি, দ্যাটস আর রেভিনিউ ভালো, দেন হচ্ছে গিয়ে অল মানে চেনা জানা ইন্ডাস্ট্রি তো, সো এই কারণে আসলে সিমন্স চাচ্ছে যেন মনমাউথ নেয়। এখন আমাদের বের করতে হবে মনমাউথ কত টাকা দিলে মনমাউথের সুবিধা হবে আর কি। এন্ড এইখানে মানে এটাও খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন আরটিসি আমাকে মানা করতে না পারে, আবার এনডিপি যেন এসে বিট করতে না পারে। তো এই 3টা দিকে আমার দেখতে হবে, আমার মন অ্যাজ এ মন মাউথ আমার দেখতে হবে আমার নিজের লাভ কোনটাতে, সেকেন্ড হচ্ছে গিয়ে আরটিসি মানা করতে পারবে না, আর থার্ড হচ্ছে এনডিপি এসে আমাকে কোনো কাউন্টার অফার করতে পারবে না। সো যেটা হচ্ছে গিয়ে এগুলো সব ওই আগের রিপিট, কারণ ভাই এটা ওই আগের ইয়ে যারা করছে ওরা ইয়ে করে দিয়েছিল আর কি, রেখে দিয়েছিল। আচ্ছা, তো আমরা যেটা করছি লাইক স্যারের ইয়েতে টোটাল 3টা মেথডে আমরা ভ্যালুয়েশন করছি। একটা হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ব্যাক, যেটা আমরা ডিসিএফ করে থাকি। তো ওইখান থেকে আমরা অ্যাসেট ইকুইটি আর বিটা ইকুইটি নিলাম, মানে দুইটা ছিল। তো আমরা হচ্ছে কি করছে, আমাদের মানে আমাদের এখানে একটা কোশ্চেন ছিল যে ইকুইটি বিটা কেন দরকার ফর রবার্টসন। আচ্ছা, রবার্টসনের ক্ষেত্রে ইকুইটি বিটা, অ্যাসেট বিটা তো মেইনলি হচ্ছে আমাদের আর ইয়ে করে না, আপনার ক্যাপিটাল স্ট্রাকচার তো কাউন্ট করে না অ্যাসেট বিটাটা।
কিন্তু ইকুইটি বেটা কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচার কাউন্ট করে, তারপর শেয়ার হোল্ডার স্পেসিফিক রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক সবকিছু কিন্তু কাউন্ট করে থাকে। সো যেহেতু আমি আসলে একটা আমি যেহেতু ইকুইটি কিনতেছি, রাইট, আমি কিন্তু আসলে শুধু অ্যাসেট যে এই পার্টটা কিনবো এরকম তো কিছু না, আমি তো গিয়ে ইনভেস্ট করবো অ্যাজ এ ইকুইটি হোল্ডার। সো আমার মনমোদের পার্সপেক্টিভ থেকে ইকুইটির বেটাই দরকার রেদার দেন অ্যাসেট বেটা, কারণ একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে তখন। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে জাস্ট একটা কাইন্ড অফ কম্পারেবল ফার্মের সাথে যেগুলো দেওয়া আছে এগুলো তো ছাড় দিবে না, বেটা ক্যালকুলেশনও ছাড় দিবে না। বেটা ক্যালকুলেশন অ্যাসেট, আচ্ছা এইখান থেকে যেটা করছে আমরা সেটা হচ্ছে গিয়ে লাইক এখানে যেহেতু অ্যাসেট বেটা দেওয়া ছিল, অ্যাসেট বেটা থেকে দেন আমরা এভারেজ নিছি টোটাল ইন্ডাস্ট্রির, নিয়ে আমরা হচ্ছে রবার্টসনের ডেট টু ইকুইটি রেশিও ডিফাইন করছি, ডিফাইন করে দেন হচ্ছে আমরা ইকুইটি বেটা বের করছি। লাস্ট এখানে হচ্ছে যে ব্যাংক কর্পোরেট বন্ডের এই রেটগুলো ছিল। এরপর কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ডেট, এগুলা এই দুটা বের করার পরে আমরা করলাম কি ওয়্যাক বের করছি, রাইট। ওয়্যাকটা বের করার সময় যেটা হয়েছে, এইখানে হচ্ছে আমাদের দেওয়া ছিল একটা যে দুইজন অ্যানালিস্ট ওরা কি করছে, ওরা হচ্ছে কয়েকটা প্রফর্মা স্টেটমেন্ট ক্রিয়েট করছে। ওরা এক্সপেক্ট করছে যে আরটিসির গ্রোথ এমন হবে, আরটিসি যদি যদি মার্জ করে তখন কিছু সিনার্জির কারণে মনে করেন কস্ট অফ গুড সোলস যেমন এখন আছে রাইট নাও 68.54%, 2007-এ গিয়ে সেটা 65% হবে। দেন হচ্ছে গিয়ে সেলিং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা এক্সপেন্স, এটা এখন 22.24 আছে, সেটা ইভেন্চুয়ালি মনমত আসলে নেক্সট 5 ইয়ার্স থেকে 19% হয়ে যাবে, এরকম ভাবে ওরা এক্সপেক্ট করছে। অ্যান্ড লাস্টলি ইনভেন্টরি সেলসটাও তারা বলছিল যে এটা ইমপ্রুভ করবে, কতটুকু করবে সেটা তারা বলে দেয় নাই। সো আমরা কি করছি, আমরা নিজেরা ক্যালকুলেট করে নিয়েছি যে ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল যেহেতু দেখা যাচ্ছিল যে আসলে 15 থেকে 18% পর্যন্ত এভারেজ, সো আর আরটিসি ছিল হচ্ছে 33%, ওখান থেকে আমরা 20%-এ নামাই নিয়েছিলাম। তো এটা তো জাস্ট ক্যালকুলেশন ইবিআইটি দিয়ে, দেন হচ্ছে গিয়ে এগুলা তো দরকার নাই, ওয়্যাক এটা না। আচ্ছা, সো যদি আমরা মোটামুটি ওদের বেস কেস ধরি, আমাদের কাছে ভ্যালুয়েশন আসে 69.25 টাকা পার শেয়ার। ফাইন, ওখান থেকে আমরা যদি সেন্সিটিভিটি অ্যানালাইসিস, সো সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা কি, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বিভিন্ন আমি গ্রোথ রেট আর ওয়্যাক এটাকে আমি ডিফারেন্ট এক্সটেন্টে ধরে আমি ট্রাই করি যে আসলে আমার ভ্যালুয়েশনটা কতটুকু চেঞ্জ হচ্ছে। তো যদি আমি দেখি যে আমার এই বেস কেসে যদি আমি একদম ধরি যে আমার ওয়্যাক 10% আর গ্রোথ রেট 0%, তাও আমি দেখি $56.77 পার শেয়ার আসে। তো এটা কিন্তু ওয়েল অ্যাবভ 50 টাকা, রাইট। তো এটার পরে হচ্ছে গিয়ে স্যার আমাদেরকে বলছিল অপটিমিস্টিক অ্যাসাম্পশন ধরার জন্য একটা, সেখানে আমরা ধরছি অপটিমিস্টিক ধরে, সেখানে আমাদের গ্রোথ রেট ছিল 1%, যে বেস কেসে ছিল আমাদের 0% আর কি। তো এইখানে যদি অপটিমিস্টিক ধরি, অপটিমিস্টিক দিয়ে তারপরে আচ্ছা এই যে আমাদের পেসিমিস্টিকে আসছে 17 টাকা, বেস কেসে আসছে 69 টাকা, আর অপটিমিস্টিকে 77। তো এই ক্ষেত্রে আর এরপর হচ্ছে আমাদের ইবিআইটি মাল্টিপল। ইবিআইটি মাল্টিপলের জন্য কি করছে, আমরা সবগুলো ইবিআইটি ইন্ডাস্ট্রিয়াল বিআইটি এভারেজ করলাম, এভারেজ করে দেন হচ্ছে গিয়ে আমরা রবার্টসনের যে নেক্সট 5 ইয়ার্স যে ছিল ফোরকাস্টেড যেই ইবিআইটি ছিল ওটাতে আমরা যদি গুণ করে দিই আমরা একটা ইকুইটি ভ্যালুয়েশন পাচ্ছিলাম, ওইখান থেকে আমরা ভ্যালু পার শেয়ার বের করলাম। ফাইন, আচ্ছা লাস্টলি যেটা সবচেয়ে একটু পার্ট ছিল একটু নতুন, সেটা হচ্ছে কি আমরা ভ্যালুয়েশন উইদাউট ডাইলুশন, এটা প্রি মার্জার। তো এই ক্ষেত্রে আমার যেটা করতে হয়েছে, আমার আরটিসি আর মনমাউথ, এখন আমি অ্যাজ এ মনমাউথ তো আরটিসি কিনবে, সো সমস্যা কাদের হবে মেইনলি, অবজেকশন থাকবে কাদের, যারা হচ্ছে মনমাউথের শেয়ার হোল্ডার। ওরা যদি দেখে যে আমি আজকে পাচ্ছি পার শেয়ার 3 টাকা করে ইপিএস, এন্ড আরটিসি কে কেনার পরে আমার পার শেয়ার হয়ে যাচ্ছে 1.5 টাকা বা 2 টাকা, ওরা তো অবভিয়াসলি অবজেকশন দিবেই। সো এই ক্ষেত্রে আমরা যেটা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে থেকে আমাদের
মানে মনমাউথ ফার্স্টে হচ্ছে কি যেটা করা হচ্ছে যে এই যে ফোরকাস্ট নেট ইনকাম অফ মনমাউথ এটা আমরা পাইছি এক্সিবিট 5 থেকে। দেন হচ্ছে রবার্টসন এটা পাওয়া গেছে, দুইটা মিলে যেটা হচ্ছে 12.93। ঠিক আছে, সো মনমাউথের যেটা হচ্ছে কি জানি, মনমাউথের ফোরকাস্টেড এপিএস অ্যাজ অ্যাবভ 2.61 2.83 এগুলা। সো মনমাউথের এই যে আমার 2.61, লাইক আমার যে এটা ইপিএস আর্নিং পার শেয়ার, এটা যদি আমি কনস্ট্যান্ট রেখে দেই, তাহলে আমার যে এক্সট্রা যে টাকাটা আসছে ফ্রম আরটিসি, ওই টাকাটার সাথে আমি কতটুকু আসলে শেয়ার ইস্যু করতে পারবো, এটাই হচ্ছে গিয়ে আমার বেসিকলি ইপিএসটাকে কনস্ট্যান্ট রেখে নতুন করে আমি কয়টা শেয়ার ইস্যু করতে পারবো অ্যাজ পার মাই ফোরকাস্ট। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 4.95 মিলিয়ন শেয়ার হচ্ছে কি আমরা ইস্যু করতে পারবো 2003-এ, 2004-এ 5.1 এরকম করে। তো এটা ইভেন্টুয়ালি যেটা হচ্ছে, সো যখন আমি দেখতেছি যে আসলে টোটাল ভ্যালুয়েশন, মানে ইয়ে আরটিসি যে একটা ভ্যালুয়েশন থাকবে, মনে করেন 100 টাকা ছিল, এন্ড আমি শেয়ার ইস্যু করতে পারবো যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই ইপিএসটা, লাইক আমার ইপি যদি 5 টাকা হয় এন্ড আমি কনস্ট্যান্ট রাখতে চাই, আর আরটিসির শেয়ার হচ্ছে 100টা, তো কি করব আমি অবভিয়াসলি 100 থেকে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে কি পাবো যে আমি 100কে 5 দিয়ে ভাগ করে 20টা শেয়ার এক্সট্রা ইস্যু করতে পারবো। তো সেম ভাবেই এইখানে হচ্ছে গিয়ে আমার যেটা করতে হয়েছে, লাইক 0.74, তো হ্যাঁ 0.74কে 0.584 দিয়ে ভাগ করতে হয়েছে, এন্ড যেটা আমরা পাইছি সেটা হচ্ছে 1.263। মানে মনমাউথের একটা শেয়ারের বদলে, সরি 1.26 শেয়ারের বদলে আমি আরটিসির একটা শেয়ার কিনতে পারবো আর কি এরকম। সো যেহেতু মনমাউথের টাকা 24 টাকা ছিল শেয়ারের প্রাইস, তো ওই ক্ষেত্রে আমি 2003 সালে 30 টাকা দিতে পারবো, 4 সালে 41, 5 সালে 50। সো এটা এটা আমার কাছে মানে কোনোভাবেই লজিক্যাল মনে হয় নাই। স্যার লাস্টে গিয়ে বেশি, মানে যে লজিক্যাল হয় সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা প্রাইস ধরে রাখা, এই 5 বছরে 5টা প্রাইস ধরে রাখা যায় না। তো স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার বলছে ঠিক আছে, এটা নিয়ে অনেক কাজ করছো, আর দরকার নেই কমপ্লেক্স করা, দ্যাটস ইট। পরে হচ্ছে গিয়ে লাস্টলি আমাদের হচ্ছে গিয়ে একটা জিনিস ছিল যে আমরা কোন মেথডে কতটুকু ওয়েট দিব। সো অবভিয়াসলি আমাদের ডিসিএফ এ 50% দিব, কারণ ডিসিএফ সবচেয়ে বেশি অ্যাসপেক্ট গুলা হচ্ছে ক্যাপচার করে থাকে। দেন হচ্ছে গিয়ে আমাদের ইপিএস ডাইলুশন, ইপিএস এক্সপ্রেশন বা ডাইলুশন, এই যে এখানে যেহেতু আমি আসলে দেখতেছি যে ইপিএসটাকে আমি কনস্ট্যান্ট রাখতেছি, দ্যাটস ওয়াই আমি কি করছি, অবভিয়াসলি ইপিএসটাকে মানে স্লাইটলি হায়ার ওয়েট দিচ্ছি রাদার দ্যান হচ্ছে যে মার্কেট মাল্টিপল, যেটা মাল্টিপল ভ্যালুয়েশন। এই তিনটাকে যদি আমি এখন ক্যালকুলেট করি, লাইক পেসিমিস্টিক, বেইজ, অপটিমিস্টিক, এই তিনটা বেস করে, ঠিক আছে, তো যখন আমি দেখতেছি সেটা হচ্ছে কি পেসিমিস্টিকে আসে 24 টাকা 90 পয়সা, বেইজে 50 টাকা 70, আর অপটিমিস্টিকে 54 টাকা 80। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবিআইটি মাল্টিপল আর উইদাউট ইপিএস ডাইলেশনের ক্ষেত্রে কি ওই পেসিমিস্টিক বেইজ অপটিমিস্টিক বলে কিছু নাই, সব ক্ষেত্রেই সেম রেজাল্ট আসবে। আচ্ছা, এন্ড লাস্টলি হচ্ছে গিয়ে যদি আমি এখন বলা হচ্ছে যে ওয়াই ইজ সিমন্স ইগার টু সেল হিজ পজিশন টু মনমাউথ ফর অ্যাট লিস্ট $50 পার শেয়ার, কারণ কি সিমন্স অলরেডি 42 টাকার মতো দিচ্ছে, এছাড়া কিন্তু দেয় না, এর বেশি দেয় না। সো 42 টাকার উপরে 1 টাকা যদি পায়, ইভেন ও 43 টাকা পেলেও ছেড়ে দিবে, এরকম হচ্ছে মেন্টালিটিও। আচ্ছা, সো যখনই ও এই টাকাটা পেয়ে যাবে, ওর একটা ক্যাপিটাল গেইন হবে, ওর লস হবে না, এন্ড সো অন। তো এরপরে যেটা হচ্ছে গিয়ে এখন ঠিক আছে, আমরা ধরলাম যে যেহেতু যে এইখানে যেহেতু আছে 50 টাকার মতো বেস কেসে 50 টাকা 70 সেন্টস, সো আমি যেটা ধরলাম, আমরা বলছি যে একটু কনজারভেটিভ হয়ে যে মনমাউথ শুড অফার $50, কারণ $50 হলে আমার রবার্টসনও খুশি থাকবে। এক্ষেত্রে ঝামেলা কে করবে, ঝামেলা করবে হচ্ছে, সরি সিমন্স খুশি থাকবে $50, বাট ঝামেলা করবে হচ্ছে রবার্টসন, ও বলবে যে আমার 53 টাকা বুক ভ্যালু, তুমি 50 টাকা দিচ্ছ কেন, আমাকে তো এনডিপি অলরেডি 53 টাকায় অফার করছে। আর এদিকে কিন্তু রবার্টসন চিন্তা করবে যে আরেকটা জিনিস চিন্তা করবে যে
সিমন্স তো ওকে $42 হচ্ছে গিয়ে আপনার অফার করছিল, সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার অফার করছে মনমাউথ। অ্যান্ড মনমাউথের হচ্ছে গিয়ে আগের রেপুটেশনও ভালো, ওরা তো অ্যাগ্রেসিভ না ওরা। তো ইভেন সিনার্জির ক্ষেত্রেও হচ্ছে গিয়ে মনমাউথই বেস্ট, কারণ মনমাউথে যেই পরিমাণে ওদের কস্ট মার্জিনগুলো কমবে, অন্য বাজারে এত বেশি কমবে না। আবার রবার্টসনের ক্ষেত্রে যদি চিন্তা করি রেভিনিউ, রবার্টসনের যেখানে এক্সপার্টিজ আছে সেখানে হচ্ছে মনমাউথের নেই, আবার মনমাউথের যেখানে এক্সপার্টিজ আছে সেটা রবার্টসনের নেই। এই যে রবার্টসন স্ট্রং ইউরোপিয়ান চ্যানেল টু সেল মনমাউথ টুলস, তো রবার্টসন যেরকম ইউরোপে হচ্ছে খুবই ফেমাস, আবার মনমাউথ নর্থ আমেরিকায় ফেমাস। তো রবার্টসন চাইলে নর্থ আমেরিকা সেল করতে পারে, মনমাউথ চাইলে ইউরোপে সেল করতে পারে। তো সবকিছু মিলে যে এখন 50 to 51 টাকার মাঝখানে রাখতে হবে। এখন এখন কথা হচ্ছে ঠিক আছে 51 টাকা আমরা দিলাম, কিন্তু আমি এখন কিভাবে পেমেন্টটা করব? ক্যাশ অনলি, স্টক ফর স্টক, নাকি হচ্ছে ক্যাশ অ্যান্ড স্টক? তো দুই নৌকাই পা দেওয়া লাগবে বেসিক্যালি। কারণ যদি আপনার ক্যাশ যদি পুরোটাই দিয়ে দেন তাহলে কি হবে, আমাদের কেসে ক্যাশ নিয়ে কোনো কথা বলে না যে মনমাউথের কাছে কতটুক ক্যাশ আছে, এটা কোনোভাবেই বলা নাই, ঠিক আছে? সো অ্যাজিউম করে নেই যে আচ্ছা ক্যাশ আছে কিছু, বাট যদি এত বড় একটা অ্যাকুইজিশন করা লাগবে, রাইট? এটা যখন আমার একটা ক্যাশ যাবে, একটা বড় ধরনের প্রেশার পড়বে ইন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাসেটের এই ক্ষেত্রে, এরপর হচ্ছে ওদের হয়তো ডেট নাও লাগতে পারে। তো সবকিছু মিলে একটা বড় ধরনের ঝামেলা হবে। পজিটিভ দিক হচ্ছে গিয়ে লাইক একটা মনমাউথের হয়তো শেয়ার প্রাইসটা যতটুকু বাড়া উচিত তার থেকে 2 গুণ বাড়বে। কারণ কি, এত বড় একটা কাজ। যেমন আমি 2 দিন আগে দেখলাম যে এটা কি জানি ক্রোমকে মনে হয় কোনো একটা মানে কোনো একটা এআই ব্রাউজার কিনতে চাচ্ছিল, লাইক 2 দিন আগে আর 3 দিন আগে ক্যাশ। হ্যাঁ, পারপ্লেক্সিটি না কি যেন ওরা কিনতে চাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, কেউ একজন কিনতে যাচ্ছে, যেটা হচ্ছে কি বেসিক্যালি আমি দেখলাম ওদের ভ্যালুয়েশন 13 বিলিয়ন, কিন্তু ওরা অফার করছে ইয়েকে ক্রোমকে যে আমি 34 বিলিয়ন দিয়ে পুরো ক্যাশে তোমায় কিনে নিব, এরকম অফার করছে। সো এটা নিয়ে সামনে একটা ভালোই কেস হবে, কারণ হচ্ছে গিয়ে ইউএস ওই ইয়ে থাকে না অ্যান্টি ট্রাস্ট ল, যে মনোপলি যেন ক্রিয়েট করতে না পারে, এই সব কিছু নিয়ে একটু কাজ টাজ করবে আর কি। তো ওগুলাই মিলে, আর এই যে হাই আপফ্রন্ট কস্ট, রিস্ক শেয়ার করবে না কেউ মনমতের সাথে। যদি বাই এনি চান্স রবার্টসন টুলস কোম্পানি ফেল করে, হ্যাঁ, বা কোন ধরনের লুপহোল থাকে, মানে মনমোহনকে পুরোটাই বিয়ার করতে হবে। এন্ড মনমোহনকে বিয়ার করা মানে হচ্ছে মনমোহনের ইনভেস্টরদের বিয়ার করা লাগবে। আচ্ছা, সো ক্যাশ অনলিতে করতে হলে 50 টাকা করে দেয়, $29.2 মিলিয়ন, ভালোই বেশি। সো এটা তো গেল। আচ্ছা, আচ্ছা, সো কখন স্টক অনলি ডিলস হয়? যখন এখন মনে করেন যে যদি আপফ্রন্ট ক্যাশ দিয়ে কেউ কিনে ফেলে, তখন কি হবে? আমাকে মানে আমরা একটা কোম্পানি যখন আপফ্রন্ট ক্যাশ দিয়ে কিনে ফেলে কি হবে? আমার টাকাটা চলে আসছে, রাইট? টাকাটা চলে আসলে আমার কি করতে হবে? ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স আমি তখন ট্যাক্স ফাঁকি দিতে পারবো না। সো যদি মনে করে যে সেলাররা যদি চায় যে ট্যাক্সটা একটু ফাঁকি দেওয়ার জন্য, কারণ ইভেনচুয়ালি ট্যাক্সের উপর কোনো ইন্টারেস্ট নাই, সো ট্যাক্স কি হবে? ট্যাক্স যে অ্যামাউন্ট থাকার কথা, এই 15% কত ট্যাক্স হয়? লাইক 10,000 টাকা। এইটা 5 বছর দিলে 10,000 টাকা দেওয়া লাগবে, আবার যদি এখন পে করি তাও 10,000 টাকাই দেওয়া লাগবে। সো সবগুলো কোম্পানি কি প্রেফার করে? সে যেন আরো দেরি করে ট্যাক্স দিতে পারে। তো যেটা হচ্ছে এই ক্ষেত্রে যখন সেলার চায় যে ট্যাক্সটাকে ডেফার করার জন্য, সেই ক্ষেত্রে সে বলে যে আমি স্টক অনে দিতে যাব। এন্ড তখন কি হয়? রিস্কটাও শেয়ার সুন্দর মতো হয়, যে ঠিক আছে স্টকটা যদি কিনে নেয় ক্যাশও দিচ্ছে না, ওই মনমাউথের স্টক কে পাবে, আরটিসি শেয়ার হোল্ডাররা পাবে আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে যেটা ঝামেলা সেটা হচ্ছে গিয়ে মনমাউথের যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে ওদের কিন্তু ওনারশিপটা ডাইলুট হবে। কারণ কি, অবভিয়াসলি মনমাউথ নতুন করে শেয়ার ইস্যু করবে, রাইট? প্রতিটা শেয়ারের জন্য 2টা করে শেয়ার বা 1টা করে শেয়ার ইস্যু তো করতে হবে। তখন কি হবে? মনমাউথের ইপিএস কমা শুরু করবে।
এটা একটা ঘটনা। কারণ আমরা দেখলাম যে কি যখন ইপিএস যদি আমি রাইট নাও ইপিএসটা যদি আমি ঠিক রাখতে চাই মানে কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে আমি মাত্র 30 টাকা করে অফার করতে পারবো, যেখানে ক্যাশ দিলে আমি 50 টাকা করে অফার করতে পারবো আর কি। তো এটা হচ্ছে একটা মন মাউথের একটা মানে কি বলবো ব্যাকল্যাশ যে শুধু স্টক করা যাবে না। তো যেটা করতে হবে বেসিকলি করতে হবে ক্যাশ এন্ড স্টক কম্বিনেশন। এইখানে কি হয়, এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে রিস্ক এন্ড লিকুইডিটি। আর নেগোসিয়েশনের ক্ষেত্রে একটু স্ট্রাকচারটা ফ্লেক্সিবল হবে। আর মার্কেটও চিন্তা করে ঠিক আছে ইটস আ নর্মাল প্রসেস, এটা নিয়ে কোনো ধরনের বাবল ক্রিয়েট হচ্ছে না, কিছু একটা নর্মাল প্রসেসে যাচ্ছে। তো আমাদের যে ক্যালকুলেশনটা করছিলাম এখানে হচ্ছে গিয়ে আমরা চিন্তা করছিলাম 50% ক্যাশ 50% স্টক। যদি এরকম হয় তাহলে আসলে মানে মন মাউথের ইপিএসটা ইয়ে থাকে না, লাইক কনস্ট্যান্ট থাকে না। সো আমরা যেটা পরে দেখলাম যে যদি আমরা 43% স্টক আর 57% ক্যাশ দিয়ে আমরা যদি করি কাজটা, তখনই মন মাউথের ইপিএসটা কনস্ট্যান্ট থাকে। এন্ড আমাদের এই ক্ষেত্রে সাজেশন ছিল এটাই যেন মন মাউথ 43% স্টক দেয় এন্ড 57% ক্যাশ। এন্ড লাস্টলি এগুলো ভাই খুবই মানে এতক্ষণ যেগুলো বললাম ফিউচার স্টক এইসব হ্যান ত্যান আর কিছুই নেই। বেসিক্যালি এখানে কাহিনীটা একটু পেঁচানো, বাট ভিতরের কাজ নিয়ে তেমন কিছু আসবে না, একটু বলতে পারি। তো ডান এটা। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ভাই। নাহলে ঋতপ, ঋতপ আপনারটা কি আপনি পড়াতে পারবেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ পারবো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি আমি তো স্ক্রিন শেয়ার অফ করি, আপনি স্ক্রিন শেয়ার অন করেন তাহলে। লুল। হ্যাঁ, এখানে কি আসছেন কিভাবে শেয়ার করি? বস মোহাম্মদ কি শেষ তাহলে? হ্যাঁ হ্যাঁ মনমোহন ডান। বললাম লুল কই? আচ্ছা, আই ডোন্ট নো, আই অ্যাজিউম নামাজ পড়তে গেছিল বা খাইতে গেছিল কিছু একটা। আচ্ছা আমাকে বলো যে স্ক্রিন শেয়ার এখানে কোন ইয়া থেকে করে, আমি পারতেছি না এখানে। স্ক্রিন শেয়ারটা করবেন হ্যালো, এই, আপনি কোথায় আছেন? আপনি ফোনে না কি পিসিতে? ফোনে ফোনে। আচ্ছা, তাহলে এই কি বলে কল কাটার বাটনের বামে যে কি বলে মেনুটা আছে ওটাতে ক্লিক করেন, ওটাতে আপনি পেয়ে যাবেন। ওখানে ক্লিক করেন, ওই অপশন যেগুলো আসে তার মধ্যে টপ রাইট। আচ্ছা হ্যাঁ পাইছি। আচ্ছা কিন্তু ওদের রেকর্ডিং অপশন আসে কেন? অর্ককে পাঠাইছিলাম ঋতু আপুদের ফাইলটা। গার্ড উইকলি। হ্যাঁ 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 স্যার যেটা দিচ্ছে অরিজিনাল টেক্সট ফাইলটা। বেটার আমি অন করলে বেটার, কারণ হচ্ছে যে চেঞ্জ করা লাগবে। কিন্তু এখানে রেকর্ডিং আসে কেন? আচ্ছা এই ভাই আমরা কি সবচেয়ে কম করছি নাকি ভাই? সবার ভার্সন 7 6। হ্যাঁ দেখতেছি আমাদের 4টা, কাদের যেন ভার্সন 10 দেখলাম। কেন মূলা ভাইটা তো 9 হ্যাঁ, ওটা ওই ফারহান ফাহমিদ গুলা, ওদের আচ্ছা 10 আমারটা কি আমাদের দেখা 8। যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আপু। আচ্ছা, আমি শুরু করার আগে প্রথমে একটু কেসটা নিয়ে বলে নিই। এটা ছিল রিগলি, ছিল হচ্ছে চুইংগাম কোম্পানি একটা। তো ওই টাইমে ওদের টোটাল চুইংগাম ইন্ডাস্ট্রি 47% ছিল রিগলির। এন্ড ওদের মেইন জিনিস ছিল, এদের কোনো 100% ইকুইটি ছিল, কোনো ডেট ছিল না। আর এই 100% ইকুইটির মধ্যে কন্ট্রোলিং পাওয়ারটা ছিল রিগলি ফ্যামিলির হাতে। আর একটা জিনিস ছিল ওদের, যেইটা তোমার ওদের শেয়ারের মধ্যে দুইটা টাইপের শেয়ার ছিল, একটা হচ্ছে কমন শেয়ার আর একটা হচ্ছে ক্লাস বি শেয়ার। কমন শেয়ারটাতে ছিল একটা শেয়ারের এগেনস্টে একটা ভোটিং পাওয়ার, আর ক্লাস বিতে ছিল একটা শেয়ারের এগেনস্টে 10টা ভোটিং পাওয়ার। তো এইভাবে যেটা হয়েছে, রিগলি ফ্যামিলির টোটাল ইকুইটি ছিল 21%, কিন্তু ভোটিং পাওয়ার ছিল 46%। কারণ মানে ক্লাস বি শেয়ারের ম্যাক্সিমামটাই ওদের ছিল। আচ্ছা, এখন এইটাতে যাই। এই স্লাইড গুলাতে মেইনলি এইগুলাই বলা আছে যেটা আমি বললাম এতক্ষণ। আর এক্সিবিট 1-এ দেখানো হয়েছে রিগলির যারা কম্পিটিটর ছিল তাদের বিজনেস ভিউটা। এখানে রিগলির ক্যাশ ছিল 308 মিলিয়ন, আর গ্রস মার্জিন ছিল 59%। কোনো ডেট ছিল না। আর যেহেতু এদের কোনো ডেট ছিল না, সো ওদের কোনো ক্রেডিট রেটিংও ছিল না। ওনারশিপ কন্ট্রোলের মধ্যে কমন শেয়ার ছিল 189.8 শেয়ার, আর 6 মিলিয়ন শেয়ার। এখানে ওই জিনিসটা হিসাব করা হয়েছে, ফ্যামিলি হচ্ছে টোটাল শেয়ার কত ছিল, আর ওই ছিল 46.6%। দেন এখানে ক্লাস বি শেয়ার এবং শেয়ারের একটা ডিফারেন্স দেখানো হয়েছে। একটা মেইন জিনিসটা ওইটাই, যে ভোটিং পাওয়ারের মধ্যে মেইন ডিফারেন্সটা। একটা জিনিস যেটা ছিল মানে, এটা হচ্ছে মানে সবার জন্য ইয়া ছিল, কিন্তু ক্লাস বিটা ওরা হচ্ছে ফ্যামিলির মধ্যেই বা হচ্ছে ওই ওদের ভিতরে রেখেছিল, কোম্পানির ধরে রেখে দিয়েছিল, ওটা বাইরে হচ্ছে এই শেয়ারটা হচ্ছে ট্রেড করে নাই। ক্লাস বি শেয়ার পারপাসটা ছিল যে ওরা যদি মানে রিগলি ফ্যামিলি যদি কমন শেয়ারটা ট্রেডও করে, যে কমন শেয়ার আরো হচ্ছে ইস্যু করলো, তারপরেও দেখা যাবে এই ক্লাস বি শেয়ারের জন্য ওদের হাতে আসলে কন্ট্রোলটা থাকতেছে, মানে কন্ট্রোলটা হচ্ছে ডিলিউট না হয়। দ্যাটস ওয়াই এই ক্লাস বি শেয়ার ইস্যু করা হয়েছিল। আচ্ছা, এখন এইটা করার ফলে যেটা হয়েছে, ওরা যদি এখন আরো শেয়ার ইস্যু করে, তারপরেও কন্ট্রোলটা ডিগ্রি ফ্যামিলির হাতে থাকবে। আবার মানে দ্যাটস ওয়াই যখন এখানে পরে একটা ইয়ে আছে যে ওরা হচ্ছে লোন নিয়ে ডিভিডেন্ড পে করবে, নাকি হচ্ছে রিপারচেস করবে, শেয়ার বাইব্যাক করবে। তো ওই ক্ষেত্রেও দেখা যায় যে ওদের জন্য মানে বেশি লাভটা হবে যদি ওরা শেয়ার বাইব্যাক করে। আচ্ছা, এইখানে মানে কম্পিটিটরের তুলনায় ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন ছিল, যে মার্কেট শেয়ার ছিল 47%, তারপরে তোমার অপারেটিং প্রফিট ছিল 21.1%, যেটা হচ্ছে অন্যদের থেকে বেটার। এখন বলছে যে একটা হেজ ফার্ম ছিল যেটার নাম ছিল অরোরা। অরোরার একজন ম্যানেজিং ডিরেক্টর বা এরকম কিছু একটা ছিল, ডোবরিনিন। তো অরোরা যেটা করে, মানে ওরা চিন্তা করে যে হেজ ফার্ম, যেটা হেজ ফার্মের মেইন কাহিনী হচ্ছে ওরা দেখবে যে কোথায় কম মানে আন্ডার ভ্যালু আছে শেয়ার, যেখানে আন্ডার ভ্যালু আছে ওরা শেয়ার ওইখান থেকে শেয়ার কিনবে। শেয়ার কেনার পরে যেটা করবে, মানে ওই কোম্পানিকে যে ইয়া দিবে কিভাবে শেয়ারের ভ্যালুটা বাড়ানো যায়। তো শেয়ারের ভ্যালুটা যখন রিক্যাপিটালাইজেশন করার পরে যখন শেয়ারের ভ্যালুটা বেড়ে যাবে, তখন ওরা ওদের শেয়ারটা বিক্রি করে দিবে। এখন এইটার মাধ্যমে এখানে বলছে যে হচ্ছে ডোবরিনিন, যে ও আসলে কি ওর অ্যাক্টিভ ইনভেস্টর স্ট্র্যাটেজি কি ছিল, এই যে এই জিনিসটাই যে কম আন্ডার ভ্যালুটা কিনে হচ্ছে ওটার শেয়ারের ভ্যালুটা বুস্ট আবার সেল করে দেওয়া। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে।
সেটা হচ্ছে যে হ্যাঁ বলো। এই মানে কেসটার মেইন জিনিসটা কি, মানে ডিসিশন মেইন নিবে কি, জিনিসটা ডিভিডেন্ড দিবে কি আচ্ছা, দিবে না ওটা? হ্যাঁ মেইন জিনিসটা হচ্ছে ওর তো এখন হচ্ছে 100% ইকুইটি। এখন ও কি লোন নিবে নাকি, আর যদি ও লোন নেয়, লোন নেওয়ার পরে ও কি করবে, ও হচ্ছে ডিভিডেন্ড পে করবে নাকি হচ্ছে শেয়ার রিপারচেস করবে। আচ্ছা, ওই টাইমটাতে মার্কেট কন্ডিশন ছিল যে ইন্টারেস্ট রেট কম ছিল। কারণ এটা হচ্ছে 2002 সালের, 2001-এর দিকে সম্ভবত আহ ইয়া চলতেছিল, ওই এনরনের ইস্যুটা হয়েছিল। আরেকটা ছিল হচ্ছে তখন রেসিশন চলতেছিল। দ্যাটস ওয়াই ওইখানে কি বলে, ইন্টারেস্ট রেটটা কম ছিল, আবার কোম্পানিগুলা কম লোন নিতেছিল, কারণ ওরা চিন্তা করতেছিল এনরনের যে ব্যাপারটা হয়েছে। তো দ্যাটস ওয়াই ওরা মানে ওদের ব্যালেন্স শিটটা আসলে ক্লিন রাখতে চাইতেছিল, ওইখানে দেখাইতে চাইতেছিল না যে ওদের এগ্রেসিভ লোন নিছে। এখানে ওই ওই জিনিসগুলো আসলে এখানে করা হয়েছে। আরেকটা ছিল টেকনোলজির একটা ব্যাপার ছিল, যে টেকনোলজি চেঞ্জ হইতেছিল। এখন মানে টেকনোলজি চেঞ্জ হইলে যেটা হয় যে ও একটা ডিসিশনে আসলো, তারপরে টেকনোলজি আবার চেঞ্জ হইলো, সো মানে একবারে বেশি ইনভেস্ট করতে পারতেছে না এটার উপরে। আচ্ছা, অরোরা বোরোলিস, ওই যে একটু আগে যেটা বললাম যে ওরা ছিল একটা হেজ ফার্ম, এন্ড ওরাই আইডিয়া দিতেছিল যে আসলে লোন নেওয়া উচিত। এখানে হেজ ফার্ম নিয়ে অনেক কিছু বলছে, এগুলা পরীক্ষায় আসবে না। স্যার হচ্ছে যে নতুন টার্ম একটা পাইলেই স্যার বলতেছিল ওইটার এক্সপ্লেইন, মানে ওইটার সব ডিটেলস দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই এগুলো দেওয়া, এখন থেকে কোশ্চেন আসার কিছু নাই। আচ্ছা, এখন যেটা যে আমার দেখাইতে হবে রিগলি কি আসলে একটা হেলদি গ্রোয়িং কোম্পানি ছিল কিনা। এখন একটা কোম্পানি হেলদি গ্রোয়িং কিনা এটা দেখানোর জন্য আমার চারটা জিনিস দেখতে হবে: ইনকাম স্টেটমেন্টটা দেখতে হবে, কনসলিডেটেড ব্যালেন্স শিটটা দেখতে হবে, স্টক প্রাইস পারফরমেন্স, আর ফাইন্যান্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স। তো আমি প্রথমে ইনকাম স্টেটমেন্টে যেটা দেখতে পারি, এইখানে দেখো, এইখানে 1999 সালের নেট সেলস এর মানে নেট সেলসটাকে বেস ইয়ার ধরে, তারপরে আমরা ওইটারে ধরলাম 100%। এরপরে ওইটার এগেনস্টে কস্ট অফ সেলস কত পার্সেন্ট, গ্রস প্রফিট কত পার্সেন্ট, এগুলো সবগুলো করছি। এটা 2000 সাল, 2001 সাল, সবগুলো সালের জন্যই করা হয়েছে। আর আরেকটা জিনিস যেটা মানে কনফিউশন হইতে পারে, যে কস্ট অফ সেলস, মানে আমি যখন 2000 বা 2001 করব, তখন তখনও কিন্তু বেস ইয়ারটা আমার 1999 সালের নেট সেলস। কস্ট অফ সেলস কিন্তু আমার না, শুধুমাত্র ওই জিনিসটাই, মানে প্রত্যেকটা আইটেমকে আমি বেস ধরি নাই, শুধুমাত্র নেট সেলসটাকেই বেস ধরছি। তো ওইটা করে দেখা গেছে আমার 1999 থেকে 2001-এর ডিফারেন্সটা যদি আমি দেখি, যে ওদের গ্রোথ নেট সেলস এর ক্ষেত্রে বাড়ছে হচ্ছে 17.9% গ্রোথ। দেন কস্ট অফ সেলস হচ্ছে 48, আচ্ছা কস্ট অফ সেলস, তারপর হচ্ছে গ্রস প্রফিট, সবগুলাই আসলে ইমপ্রুভ করছে। তো ফাইনালি যেটা হয়েছে এইখানে, যে আর্নিং পার শেয়ার 2001-এ গিয়া 2000 সাল আর 2001-এর যদি আমি করি, 2000 সালে ছিল 109%, যেটা 2001 সালে হচ্ছে 121.1%। আর ডিভিডেন্ড পার শেয়ারও হচ্ছে ইনক্রিজ করছে। এখন কনসলিডেটেড ব্যালেন্স শিট, এইখানেও আমরা হচ্ছে ট্রেন্ডটা দেখতে পারবো ওই সেমই। আমি বেস ইয়ার ধরছি 2000 সালের টোটাল অ্যাসেট কে। তো এইখানেও দেখা যায় যে টোটাল কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করছে, তারপর টোটাল নন কারেন্ট অ্যাসেটও ইনক্রিজ করছে, দেন লায়াবিলিটিস, সবকিছুই আর কি এইটাতে মানে বেশি হচ্ছিল। আর তারপরে বলছে যেহেতু জিরো ডেপ্টের ফলে আদার অ্যাসেট বা আদার ইনকাম আসলে কি কি, এইগুলা পরীক্ষায় আসার মতো না। আচ্ছা, এইখানে যে জিনিসটা ছিল, রিগলির যারা হচ্ছে কম্পিটিটর ছিল, যেমন ক্যাডবেরি, হার্শে, ক্রাফট, এদের এগেইনস্টে আর কি দেখানো হয়েছে, যে লাস্টে আমরা মানে লাস্টে দেখতে পারি যে ফার্ম ভ্যালুর ক্ষেত্রে রিগলির ছিল
2.6, যেটা অন্য সবার থেকে অনেক বেশি ছিল। আবার আর্নিং পার শেয়ার, পিই, এগুলো সবকিছুই বেশি ছিল। দেন ক্যাশ ডিভিডেন্ড রিগলির ক্ষেত্রে হচ্ছে 0.75, বাকিগুলা রিগলির থেকে কম। তারপর ডিভিডেন্ড পে আউট হচ্ছে 46%, যে মোটামুটি হচ্ছে 50%, মানে ওদের আর্নিং এর 50% হচ্ছে ডিভিডেন্ড পে আউট ছিল। ডিভিডেন্ড ইয়েল্ড ছিল 1.5%। এটার হচ্ছে তার মানে ক্যাশ ডিভিডেন্ড যেহেতু বেশি, তো ওর একটা স্ট্রং ক্যাশ ফ্লো ছিল। আবার ডিভিডেন্ড দেখা যাইতেছে আর মানে মোটামুটি 50%। তো এর মানে হচ্ছে রিইনভেস্টমেন্ট অপরচুনিটি ছিল, বাট ওরা এটা ইউজ করতেছে না। দেন আরওএ ছিল 20%, আর আরওই ছিল 28.4%। কিন্তু বলা হয়েছে যে মানে আমরা জানি যে যেই কোম্পানিগুলোর ডেট থাকে ওদের ক্ষেত্রে আরওই বেশি হয়, কিন্তু রিগলির ক্ষেত্রে আরওই বেশি কেন? মানে ওর তো কোনো ডেট নাই, ও তো 100% ইকুইটি বেসড। তো এখানে যেটা ছিল যে ওর ডেট নাই কিন্তু লায়াবিলিটি ছিল, যেমন ট্যাক্স, এক্রুয়ালস, মানে এগুলার পেয়েবল ছিল অনেক। আচ্ছা, এখন ওই আমরা আগে যেই কোশ্চেনটা ছিল আমাদের, যে রিগলি একটা হেলদি গ্রোয়িং কোম্পানি কিনা। মানে স্যার না ইয়ে করলো, যতটুক আমি ইয়ে করছিলাম যে আরও এর ক্ষেত্রে উন্না জাস্ট লং টার্ম ডেটটা ধরতো, তো পেয়েবল, ট্যাক্সেস, অ্যাক্রুয়াল এগুলো তো কি শর্ট টার্ম ডেট ছিল না, নাকি লং টার্মের ছিল? বুঝি নাই, আবার একটু আচ্ছা বলবেন? বস, এই মিটিংটা এখনই শেষ হয়ে যাবে, আমরা একটু নতুন মিটিং এ শিফট করে তারপরে একটা ডিসকাস করি। হুম, আমি করতেছি ভাই, আমি এটা দিচ্ছি এখন।